কিন্তু দুঃখের সহিত আপনাদের কাছে এটা জানাচ্ছি যে এখন যেহেতু শুনছে, শেখ হাসিনা তার নিজের মুখে বলেছে যে আমি এই বছরের মধ্যেই দেশে ফিরবো। এই শব্দটা শোনার পরে, এই বাক্যটা শোনার পরে কিছু গুপ্ত আওয়ামী লীগ আছে এখন আবার বের হবে, যাদের 5 তারিখের পরে কোনো হদিসই ছিল না, এবং তাদের মধ্যে কেউ কেউ নিজের মুখে স্বীকার করেছে আমরা আর আওয়ামী লীগ করব না, আমরা এখন জামাত লীগ করব। এবং শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে এআই টিম হয়ে যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন আসন থেকে আপনারা এক একটা লিস্ট শেখ হাসিনার সামনে উন্মোচন করেন এবং কথা বলার সুযোগ করে দেন। তো সেই সম্মানিত এআই টিমদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনা একটা দায়িত্ব দিয়েছে, এবং আপনারাও প্রতিটি ওয়ার্ডে, যেমন বাগেরহাট 4 আসনের আমি, এবং অন্য অন্য এরকম যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আপনারা যাদেরকে দায়িত্ব দেন, আপনাদের কর্তৃক যারা অ্যাডমিনের দায়িত্ব পায় তাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমার কেন যেন মনে হচ্ছে তারাও দুর্নীতির শিকার হচ্ছে শীর্ষ নেতাদের দ্বারা, কারণ ওখানে প্রবাসের কোনো মানুষজন কথা বলার সুযোগ পাচ্ছে না। আমরা যারা প্রবাসে আছি 5 তারিখের পর থেকে অতি সামান্য হলেও আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের এলাকার মানুষের সামনে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, স্টিল নাও। কিন্তু বাগেরহাট 4 আসনের যখন 15ই জুন জননেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং ছিল, শরণখোলা থেকে এক ভাই হয়তো কথা বলার সুযোগ পেয়েছে, কিন্তু মোরেলগঞ্জ পৌরসভা এবং মোরেলগঞ্জ উপজেলা থেকে একটি মানুষকেও কোনো সুযোগ করে দেওয়া হয়নি। বরঞ্চ ওখানে আমি পুরা 3 ঘন্টাই ওখানে আমি কনভারসেশনের মধ্যে ছিলাম। ওখানে সুযোগ করা দেওয়া হয়েছিল, একটা মানুষের নাম না নিয়ে আর পারছি না, আমাকে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমা করবেন। পৌর মেয়র মনি তালুকদারকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। 5 তারিখের পরে তার কোনো হদিস ছিল না, তিনি অ্যারেস্ট হয়নি, তার ঘরবাড়িও ভাঙেনি, কিন্তু তিনি ওখানে কথা বলার সুযোগ পেয়েছেন। কিন্তু অনেক অসহায় দরিদ্র মানুষ যারা নির্যাতনের শিকার হয়েছেন, দুর্বৃত্তরা তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, তাদের মা বোন ধর্ষণ হয়েছে, এরকম অনেক মানুষ আছে কথা বলার সুযোগ পায়নি এবং লিস্টে তাদের নামও যায়নি। তো সম্মানিত এআই টিমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে শেখ হাসিনা যে দায়িত্বটা দিয়েছে এবং আপনারা যাদেরকে অ্যাডমিন হিসাবে দায়িত্বটা দিচ্ছেন তারা কতটুকু কাজ করতেছে এবং কতটুকু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছে, এই টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলার ব্যাপারেও এখানেও দুর্নীতি চলছে। আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপা, আমরা তো 5 তারিখের আগে কোনো সুযোগ সুবিধা পাইনি, আমরা 5 তারিখের পরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, জননেত্রী শেখ হাসিনার সামনে আমরা 20 সেকেন্ড 30 সেকেন্ড একটু কথা বলবো এবং তাদের জননেত্রীর কথা একটু শুনবো, এটা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে আমরা আজকে দেশের জন্য লড়তেছি, আমরা কারাবন্দী হয়ে আছি, আমরা প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছি, এর কি কোনো মূল্য নেই? এগুলো কিসের আলামত বলেন? আমরা কি এখনো সেই পুরনো নোংরা রাজনীতিতে পড়ে থাকবো? জননেত্রী শেখ হাসিনা আসবে শুনে এখন দেখবেন সেই গুপ্ত আওয়ামী লীগ আস্তে 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 করে আবার বের হচ্ছে। আপনারা এখনো সময় আছে, নিজেদেরকে সংশোধন করেন এবং প্রতিটি ভার্চুয়াল মিটিংয়ে বঙ্গকন্যা বলছে তোমরা ঐক্যবদ্ধ হও, আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। দেশে বিদেশে প্রতিটি জায়গায় এক একটা আলাদা 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 সংগঠন, এই সমস্ত সংগঠন আপনারা ভেঙে চুরে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা দেশের জন্য কাজ করেন। আওয়ামী লীগ সংগঠনকে খুব শক্তপোক্ত করে আবার ভবিষ্যতে দাঁড় করান। আপনারা যদি এখনো নিজেদের পদ পদবি এবং ক্ষমতা নিয়ে ভাবেন তাহলে দেশের জন্য কি কাজ করবেন? যাদের মধ্যে অরিজিনাল দেশপ্রেম আছে, যারা বঙ্গবন্ধুর জয় বাংলা জয় বন্ধুকে স্বীকার করেন, ধারণ করেন, তারা আওয়ামী লীগ করেন। এছাড়া যারা আছেন, যারা নিজেদের কথা চিন্তা করেন, দয়া করে আপনারা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেন। শেখ হাসিনা এর এই ঘোষণাটা যে উনি শিগগিরই দেশে বা এই বছরই দেশে ফিরছেন, এরকম ঘোষণাটা এবং
এটার সাথে একটা যুক্ত জিনিস আছে, সেটা মৃত্যুদণ্ড। উনি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে তার দেশের আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে একটা আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আদেশ দিয়েছে। সো এই মৃত্যুদণ্ডের আদেশটা এক জিনিস, আর তার ঘোষণা এক জিনিস। তার ঘোষণাটা হলো উনি দেশে ফিরে আসবেন, এবং এর সাথে কিন্তু একে অপরের সাথে মিশ্রিত জিনিসটা, মিক্সড। যে কারণে তার দেশে ফেরার বিষয়টা শুধুমাত্র সাংবাদিকতা বা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের বিষয় না, এটা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং পৃথিবীর সবচেয়ে লম্বা সময়ের নারী প্রধানমন্ত্রী। তিনি এখনকার অনেক রাষ্ট্রনায়কের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব, পরিচয় এবং মানে সোজা সাপটা হলো যে বিভিন্ন সময় তাদের দেখা সাক্ষাৎ লিস্ট হয়েছে। বহুজন আছে, আপনি অনেকজন, এগুলো সব বলা যাবে, অনেক জনের সাথে আছে, অনেক রাষ্ট্রনায়ক এবং অনেক প্রেসিডেন্ট, অনেক রাজা, অনেক রানী, অনেক প্রধানমন্ত্রী, অনেকের সাথে। সো যাদের সাথে ওনার মিনিমাম ব্যক্তিগত বা রাষ্ট্রীয় কাজে বা রাজনৈতিক কাজে দেখা হয়েছে, প্রত্যেকটা লোকের কাছে শেখ হাসিনা কিন্তু একটা কনসার্ন এখন, যে শেখ হাসিনা দেশে ফিরে যাবে, তার মৃত্যুদণ্ড আছে। এটা কিন্তু ইমিডিয়েট, এটা হিউম্যান একজন মানুষ হিসাবে যতজন মানুষ তার পরিচিত আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা প্রথম হয়েছে যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে রিস্ক নিয়ে উনি কেন যাবেন। এটা কিন্তু প্রত্যেক হিউম্যান, এটা একেবারে তার ছোট কর্মী থেকে শুরু করে ওই যে রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে তার পরিচয় আছে, যা তার সাথে তার কথা হয়েছে, বৈঠক হয়েছে, প্রত্যেকটা লোক কনসার্ন হয়েছে। আরো কনসার্ন কারা হয়েছে? আরো কনসার্ন হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, যে অর্গানাইজেশনগুলোর অলওয়েজ মৃত্যুদণ্ড বিরুদ্ধে। তার মধ্যে কিন্তু আরো বেশি আন্তর্জাতিক সংস্থা, তার মধ্যে জাতিসংঘ একটা, যে জাতিসংঘের একটা রিপোর্ট ব্যবহার করে, রিপোর্টের উদ্ধৃতি ব্যবহার করে, রিপোর্টের ইনফরমেশন ব্যবহার করে শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ড দেওয়ার একটা যুক্তি দাঁড় করানো হয়েছিল। সেই জাতিসংঘের কোনটা, মানে জাতিসংঘের মানবাধিকার যে কমিশনের যে অফিস, হাই কমিশনার অফিস, সে অফিস তরফ থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছিল। বাংলাদেশে শেখ হাসিনার ওই আন্দোলনের সময় 1400 মানুষ মারা গেছে, এবং সেই তথ্যটা কিন্তু এই আইসিটিতে ব্যবহার করা আছে। এটা কিন্তু সাংঘাতিক ভাবে যেই জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কতগুলো রেজুলেশন দিয়েছে, আমি শোনাবো আপনাদেরকে, কত রেজুলেশন দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। সেই জাতিসংঘের একটা অফিসের একটা রিপোর্ট ব্যবহার করে শেখ হাসিনা, রিপোর্টের একাংশ, রিপোর্টের কিছু তথ্য ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পক্ষে যুক্তি হিসাবে। জাতিসংঘ কিন্তু এখানে এইভাবে একেবারে ওতপ্রোত ঢুকে গেছে যে জাতিসংঘ কিন্তু এখানে লায়াবল, যে জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। এবং জাতিসংঘের একজন কর্মকর্তা এই অফিস অফ জাতিসংঘ মানবাধিকার যে কমিশনের যে হাই কমিশনার আছেন, সেই হাই কমিশনার ভলকার তুর্ক, তিনি যে পার্সোনালি ইনভলভ হয়েছেন কেমন জানেন? তিনি পার্সোনালি ইনভলভ হয়েছেন যে তিনি নিজে স্টেটমেন্ট করেছিলেন যে বাংলাদেশে এই শেখ হাসিনাকে উৎখাতের জন্য যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনে সেনাবাহিনীকে উনি নিয়ন্ত্রণ করেছেন। মানে সেনাবাহিনী তার রাষ্ট্রীয় দায়িত্ব যেটা, সেটা পালন করতে উনি বাধা দিয়েছেন, এবং সেনাবাহিনী তার কথা শুনেছে। কি জন্য শুনেছে? জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করানো হবে না বলে হুমকি দেওয়াতে নাকি ওয়াকার সাহেব এই রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয় দায়িত্ব, একটা সরকার রক্ষা করা, একজন প্রধানমন্ত্রীকে রক্ষা করা, সেই দায়িত্ব থেকে বিরত থেকেছে। এটা কিন্তু ফলকার তুর্কের বা বলকার তুর্ক, হোয়াটএভার হিজ নেম, তার নিজস্ব স্টেটমেন্ট। জাতিসংঘ কিন্তু এই জায়গাটাতে সাংঘাতিকভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাথে কিন্তু আদেশের সঙ্গে জাতিসংঘ ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে। একই সঙ্গে জড়িত হয়েছে হলো জাতিসংঘের মহাসচিব, বর্তমান মহাসচিব, বিদায়ী মহাসচিব গুয়েতারেস। কেমনে? গুয়েতারেস তার প্রকাশ করেছেন, বাংলাদেশে গিয়ে প্রকাশ করেছেন তার শেখ হাসিনার বিরুদ্ধে যিনি এই সমস্ত কিছু আয়োজন করছেন, আইসিটিতে মামলা, সবকিছু, যেই ইউনুস, তিনি তার ব্যক্তিগত বন্ধু, এবং তিনি তার বন্ধুত্বের প্রকাশ ঘটিয়েছেন কিন্তু বাংলাদেশে গিয়ে ইউনুসের প্রতি সরাসরি সমর্থন গিয়ে এটাতে একটা ইনফরমাল সমর্থন প্রকাশ করার মতো, যে শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু হচ্ছে তার সাথে গুয়েতারেস নিজেও আছেন।
সো জাতিসংঘের মহাসচিবের ইনভলভমেন্ট, পার্সোনাল ইনভলভমেন্ট, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, বন্ধুত্বের কারণে হোক, এই শেখ হাসিনার এই ভার্ডিক্টের সাথে তার ইনভলভমেন্ট খুঁজে পাওয়া বা লিঙ্ক করাটা খুব স্বাভাবিক ব্যাপার, যে কেউ করতে পারে, যে কোনো অ্যানালিস্ট এটা করবে, আমিও করছি। আর ভলকার টুর্কের তো সরাসরি তিনি নিজে ইনভলভ ছিলেন শেখ হাসিনার উৎখাতের সাথে, তিনি নিজে বলেছেন। এবং ইউনুসের আহ্বানে গুতেরেস এবং ভলকার টুর্ক দুজন মিলে এই কি বলে জাতিসংঘের তদন্তর নামে একটা টিম পাঠিয়ে এই রিপোর্টটা করানো হয়েছিল, যে রিপোর্টে বলা হয়েছে 1400 মানুষ মারা গেছে এবং সেই জন্য দায়ী হলো শেখ হাসিনা বা তার রেজিম। এবং সেটাকে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ, এটাকে এই তথ্যটাকে অন্যতম কারণ হিসাবে, অন্যতম প্রধানতম বলতে পারেন কারণ হিসাবে উল্লেখ করেছে, যে 1400 মানুষ মারা যাওয়ার জন্য তাকে ফাঁসির দণ্ড দেওয়া হচ্ছে। সেই তথ্যটা ওনার কোথা থেকে ব্যবহার করছেন? জাতিসংঘের রিপোর্ট থেকে ব্যবহার করছেন। নিজস্ব দেশের কিন্তু রিপোর্টে কিন্তু 1400 মানুষের কিছু নাই। বাংলাদেশের এখন পর্যন্ত হেলথ মিনিস্ট্রির হিসাব অনুসারে কিন্তু 800 কতজন মারা গেছে। তারা কিন্তু এখন পর্যন্ত হিসাব দেয় নাই যে তার 1400 মানুষ, কিন্তু তারা কিন্তু আইসিটিতে ব্যবহার করেছে এই 1400 মানুষের কথা। সো জাতিসংঘের তথ্য ব্যবহার করা হয়েছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এটা ক্লিয়ার, ক্লিন, এর মধ্যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশের নিজস্ব তথ্য ব্যবহার করানো হয়নি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এটা ব্যবহার করা হয়েছিল জাতিসংঘের যে রিপোর্ট তৈরি করা হয়েছিল 1400 মানুষ মারা, সেই তথ্য ব্যবহার করা হয়েছে। সো জাতিসংঘের ওই হাই কমিশনের ওই অফিসটা, মানবাধিকারের অফিসটা এবং ওর প্রধান ভলকার টুর্ক এবং গুতেরেস সবাই কিন্তু ইনভলভ হয়ে পড়েন। সো এখানে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু এই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাথে জাতিসংঘের ইনভলভমেন্ট, জাতিসংঘের সেই ইনভলভমেন্টের কারণে এইটা আন্তর্জাতিক কনসার্নে পরিণত হয়েছে। এখন এটা জাতিসংঘের কনসার্নে পরিণত হয়েছে। আই টেল ইউ ওয়ান থিং, এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আপনারা হয়তো দেখেন না, বুঝতে পারেন না, কিন্তু দিস ইজ দি রিয়েলিটি। এখন আসেন কেন এইটা এইভাবে হয়েছে। আজকের দিনে এই যে আজকে 30th আজকের দিনে আমি আপনাদেরকে যদি একটা জিনিস শুনলে আপনার হলে আশ্চর্য হবেন যে আজকের দিনে, জাস্ট টুডে, সেক্রেটারি জেনারেল গুতেরেস নাইন্থ ওয়ার্ল্ড কংগ্রেস যেটা শুরু হয়েছে, সে 9th ওয়ার্ল্ড সেখানে তিনি ডেথ পেনাল্টির বিরুদ্ধে কিন্তু ভিডিও মেসেজ দিয়েছেন যে সারা পৃথিবীতে ডেথ পেনাল্টি বন্ধ করো। আজকের দিনে এই ওয়ার্ল্ড হেলথ কংগ্রেসে ভলকার টুর্ক নিজে তার স্টেটমেন্ট করেছেন যে সারা পৃথিবীর থেকে ডেথ পেনাল্টি উঠে যায়। এই জাতিসংঘে যখন শেখ হাসিনাকে দেওয়া হয় তখন রিগ্রেট প্রকাশ করেছিল যে শেখ হাসিনাকে এটা দেওয়া হচ্ছে জাতিসংঘটার বিরুদ্ধে। শেখ হাসিনাকে যখন এই জাতিসংঘ কিন্তু বিবৃতি দিয়েছিল। আজকের দিনে তারা এই গুতেরেস তার ভিডিও মেসেজে কিন্তু এই ইয়ের বিরুদ্ধে, ডেথ পেনাল্টির বিরুদ্ধে স্টেটমেন্ট করেছেন, মেসেজ দিয়েছেন, সারা দুনিয়াকে বার্তা দিয়েছেন। অথচ ওনাদের তথ্য ব্যবহার করে শেখ হাসিনাকে কিন্তু উপর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ভলকার টুর্ক আজকে ওয়ার্ল্ড ইয়াতে কি বলে 9th ওয়ার্ল্ড কংগ্রেসে তিনি একই কথা বলেছেন, ডেথ পেনাল্টির বিরুদ্ধে সবসময় তার অবস্থান শক্তিশালী থাকবে, এই থাকবে, সে থাকবে, অনেক ঘোষণা দিয়েছেন। আজকের দিনে আমরা যদি আপনার যদি কি বলে জাতিসংঘের এই ডেথ পেনাল্টি বিরোধী যে অবস্থানগুলো, সেটা যদি আপনি একটা জানেন, জাতিসংঘ 2007 সাল থেকে জাতিসংঘ কিন্তু প্রায় প্রতি বছর এর বিরুদ্ধে একটা রেজলিউশন করে, অনেকগুলা রেজলিউশন করে ডেথ পেনাল্টির বিরুদ্ধে। তো বুঝতেই পারছেন এখানে শেখ হাসিনা 3টা জিনিস। এক, শেখ হাসিনা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার সাথে এখনকার যারা বিশ্বের প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, রাজা আছেন, এদের সাথে তার পরিচয় আছে, ব্যক্তিগত পরিচয় আছে। সো প্রত্যেকটা মানুষের যাদের সাথে তার পরিচয় আছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা, তাদের প্রত্যেকের মাথায় আছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ড আছে, সবাই জানে। জাতিসংঘের মাথা ব্যথা এটা, কারণ জাতিসংঘের তথ্য ব্যবহার করে কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া আছে, এটা কিন্তু জাতিসংঘের মাথা ব্যথা। এবার আসেন, এটা ভলকার টুর্কের পার্সোনাল মাথা ব্যথা, কারণ ভলকার টুর্কের নিজস্ব ঘোষণা তিনি এটার সাথে ইনভলভ হয়ে পড়েছেন। গুতেরেসের একদম
এটা মাথা ব্যথা হবে, কারণ তিনি ইউনুসের আহ্বানে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা পাঠিয়েছিলেন এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটাই কিন্তু এই অপকর্মটা করেছে, যে অপকর্মের তথ্য ব্যবহার করে তার বিরুদ্ধে ইয়ে দেওয়া হয়েছে। সো এখানে কিন্তু টোটাল জাতিসংঘ এবং এরা ইনভলভ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ইনভলভ, এবং সারা বিশ্ব যেখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা ইনভলভ হয়ে পড়েছে। শেখ হাসিনার এই ঘোষণায় প্রত্যেকে কিন্তু কনসার্ন হয়েছে যে শেখ হাসিনা ডেথ পেনাল্টি নিয়ে কি করে দেশে ফেরত যাবেন, এবং সে দেশে এখানে আসলে মূল জিনিসটা। আপনি যদি আসেন, এইবার আসেন বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশ এই প্রেশার কোত্থেকে নেবে? শেখ হাসিনা যেদিন রওনা দেওয়ার চেষ্টা করবেন, বা শেখ হাসিনা, আমি শিওর যে কতগুলো জিনিস ঘটবে এখন, সেটা হলো আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে শেখ হাসিনাকে নিরুৎসাহিত করা হবে যে আপনি এই ডেথ পেনাল্টি নিয়ে যাবেন না, এক। 2 নম্বর হলো আন্তর্জাতিকভাবে একটা সমঝোতার উদ্যোগ নেওয়া হতে পারে, যে এটা গোপনে হোক প্রকাশ্যে হোক, উদ্যোগ নেওয়া হতে পারে যে এই শেখ হাসিনা ফেরত যান, কারণ তাকে আন্তর্জাতিক কোনো আইনে বাধা দিতে পারবে না, কিন্তু যদি উনি ফেরত যান তার সেফটির ব্যাপারটা কিন্তু আন্তর্জাতিক নেগোসিয়েশনের ব্যাপার হবে। সো বুঝেই দেখেন শেখ হাসিনার এই বাংলাদেশ ফিরে যাওয়াটা আন্তর্জাতিক মিররের মধ্যে, আয়নার মধ্যে থাকবে, পুরো আন্তর্জাতিক আয়নার মধ্যে। প্রত্যেকটা তাকে প্রথম নিরুৎসাহিত করা হবে, আমি শিওর তাকে নিরুৎসাহিত করার জন্য যোগাযোগ অলরেডি শুরু হয়েছে, আপনি নিশ্চিত থাকেন। এটাই স্বাভাবিক ব্যাপার হবে, তাকে নিরুৎসাহিত করা হবে। তার ফিরে যাওয়ার সাথে জাতিসংঘ ইনভলভ হবে, যার ফিরে যাওয়ার সাথে জাতিসংঘের মানবাধিকার ইয়েরা ইনভলভ হবে, যার ফিরে যাওয়ার সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইনভলভ হবে, যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্ট্রং স্টেটমেন্ট করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে যখন এই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তার ফিরে যাওয়ার সাথে ইনভলভ হবে ইউরোপিয়ান ইউনিয়ন, যে ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্রং স্টেটমেন্ট করছিল, মানে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অ্যাজ এ হোল, ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো সরাসরি তাদের যে মানবাধিকার যে অর্গানাইজেশন গুলো আছে, 5 অর্গানাইজেশন শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মানে চরম বিরোধিতা করে এই স্টেটমেন্ট করেছিল। সো কারা কারা এখানে ইনভলভ হয়ে যাবে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, আপনি তো বলেছে ইউএন, গোয়েতার, সোমক টোমক, কিন্তু এর বাইরেও কিন্তু অন্যান্য অর্গানাইজেশন ইনভলভ হয়ে যাবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইনভলভ হবে যখন তারা দেখবে যে দ্যার ইজ এ রিস্ক যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড হইতে পারে। সো এই যাওয়ার সাথে তারা কিন্তু ইনভলভ হয়। যাওয়াটা, এই ওনার যাওয়ার পরে ওনার নিরাপত্তার ব্যাপারটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দৃষ্টিতে থাকবে, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত অর্গানাইজেশন দৃষ্টিতে থাকবে, এবং জাতিসংঘের দৃষ্টিতে থাকতে হবে। এই ফলকার টুরকে কিন্তু তাকে নিজে থেকেই তাকে ইনভলভ হয়ে যেতে হবে যে নো, এটা কারণ তার দেওয়া রিপোর্টকে বেস করা হচ্ছে, তার দেওয়া রিপোর্টকে ইউজ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ইয়ে করার জন্য। এই যে অর্গানাইজেশন গুলো কিন্তু ইনভলভ হবে, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বরা ইনভলভ হবে, অর্গানাইজেশন গুলো ইনভলভ হবে শেখ হাসিনা ফিরে যাওয়ার সাথে। তাকে নিরাপত্তার ব্যাপারটা দেখা হবে, এবং আরো কতগুলো বিষয় আসবে যেখানে ইন্টারন্যাশনাল, আমি জার্নালিস্ট বা মিডিয়ার কথা, মিডিয়া তো এমনিতেই ইনভলভ হবে। দিস উইল বি এ হিস্টোরিক মোমেন্ট, কারণ সারা পৃথিবীতে এরকম ঘটনা আর ঘটে নাই যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী তার দেশে ফেরত যাচ্ছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কেউ যায় নাই, তারা হয়তো পরিবেশ রিকভার করেছে অথবা সমঝোতা করেছে, এই করে তারা ফেরত গেছে, কেউ ক্ষমতাও গেছে। কিন্তু এইটা নজিরবিহীন যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী তার দেশে ফেরত যাচ্ছেন। দিস উইল বি মানে একেবারে ওয়ার্ল্ডের মনিটরের মধ্যে থাকবে যে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ গোয়িং অন। ওয়ার্ল্ডের যারা লিডারশিপে এখন আছেন তাদের মনিটরিং এ থাকবে। সো এখানে উনি রওনা হওয়ার আগ পর্যন্ত একটা প্লে হবে, উনি রওনা হওয়ার আগ পর্যন্ত একটা প্লে হবে। এখন একটা প্লে হচ্ছে যে ওনাকে বুঝানোর জন্য, কিন্তু উনি যখন ডিটারমাইন্ড হবে, ডেট ঘোষণা করবেন, তখন কিন্তু আরেকটা প্লে হবে, আবার বুঝানোর চেষ্টা করা হবে। কিন্তু উনি যদি সত্যিই রওনা দেন, দেন দ্য ওয়ার্ল্ড উইল বি উইথ হাম, তার সাথে থাকবে সারা বিশ্ব, সারা বিশ্বের নজর থাকবে তার উপরে। বাংলাদেশের পরিবেশের পরিস্থিতি উনি যদি সত্যি ল্যান্ড করেন, সেই চাপ বাংলাদেশের সরকার, বাংলাদেশ নিতে পারবে মনে হয়? আমি বাড়িয়ে বলছি, মনে হচ্ছে, এখন মনে হতে পারে যে উনি এমন ভাবে ব্যাখ্যা করছেন যে একজন বীর দেশে আসতেছেন। ব্যাপারটা তাই ঘটবে, কিন্তু ব্যাপারটা তাই ঘটবে। কিন্তু আমি বলে দিলাম, আমি পার্সপেক্টিভ গুলো আপনাদেরকে বলছি যে কি সিনারিও গুলো হতে পারে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন কখনো মেনে নেবে না যে একজনকে নিয়ে সরাসরি ফাঁসির দেন, তারা একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেনে নেবে না,
জাতিসংঘ নিজে যত কিছুই ইনভলভ থাকে তারাও মেনে নিতে পারবে না যে তাদের দেওয়া রিপোর্টের ভিত্তি করে যাকে মৃত্যুদণ্ড হচ্ছে তিনি সেই রিস্ক নিচ্ছেন, সো জাতিসংঘ এখানে ইনভলভ হবে। সো পুরো নজরদারি এবং অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ থাকবেন, আপনি ভারতের কথা বাদ দেন। কিন্তু একটা জিনিস আপনার হচ্ছে আইনি প্রক্রিয়ায় যদি শেখ হাসিনা প্রক্রিয়ার মাধ্যমে যায়, হ্যাঁ, তাকে যদি এই নিশ্চয়তা, আমার ধারণা ওয়ার্ল্ড এই নিশ্চয়তাটা বাংলাদেশ সরকারের কাছ থেকে নেবে যে শেখ হাসিনার নিরাপত্তার কোনো সমস্যা হবে না। এই নিশ্চয়তাটা কিন্তু আমাদের সরকার দিতে হবে যে ওনার কোনো নিরাপত্তার সমস্যা হবে না। এক, 2 নম্বর হইলো বাংলাদেশ সরকারকে যে এই সমঝোতাগুলো আসবে, বাংলাদেশ সরকারকে আগের যে ভার্ডিক্ট হয়েছে সেই ভার্ডিক্টটাকে বেজ না করে একটা নিরপেক্ষ ওপেন ট্রায়ালের ব্যবস্থা করতে হবে, যে স্বচ্ছতার মধ্যে ওপেন ট্রায়ালের ব্যবস্থা, যেটা শেখ হাসিনা নিজেও চেয়েছেন। তিনি তো বলেছেন যে এরকম ওপেন ট্রায়াল হলে তিনি হেগেও যেতে রাজি আছেন। এই ওপেন ট্রায়ালের, এবং এটা অন ক্যামেরা ট্রায়াল না, এটা ওপেন ট্রায়ালের ব্যবস্থা, এবং আন্তর্জাতিক আইনজীবীরা এখানে অংশগ্রহণ করার সম্ভাবনা এখন দেখা দিয়েছে। কেন? কারণ তারা মনিটর করবে। যদি তারা অংশগ্রহণ নাও করতে পারে, তারা উপস্থিত থাকবে দেখার জন্য। আপনার মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনা এর আগের বার শেখ হাসিনা যখন 2007-08 পরে দেশে ফিরে আসেন, তখন মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার ট্রায়ালের সময় কিন্তু শেরিফ ব্লেয়ার থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক আইনজীবী কিন্তু পর্যবেক্ষণের জন্য এসেছিলেন। এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় কিন্তু অনেক আন্তর্জাতিক এবং সারা দুনিয়াতে বাংলাদেশের যত আইনজীবী, অনেক আইনজীবী আছেন যারা তার সাথে একই প্লেনে করে বাংলাদেশে এসেছিল। সো সিনারিওটা কিন্তু তখনকার সময় একরকম ছিল। তখনকার সময় শেখ হাসিনা গিয়ে অ্যারেস্ট হতে পারেন এইটুকু পর্যন্ত, সেটাই কিন্তু মানে সারা দুনিয়া মনিটর করছে। এবং আন্তর্জাতিকভাবে পরিচিত আমাদের দেশি, বাঙালি, বিদেশি আইনজীবীরা তার সাথে বাংলাদেশে এসেছিল, এবং তার বিচার প্রক্রিয়াটার মধ্যে ওরা পর্যবেক্ষণের জন্য ছিল। সো জাস্ট থিঙ্ক অফ ইট, দ্যার উইল বি এ ম্যাসিভ একটা প্রেসারে থাকবে এই সরকার, যেটা ওই সে 111 সরকার উপরে যেরকম প্রেসার ছিল তার চেয়ে অনেক অনেক বড় প্রেসার থাকবে। কারণ এই সময়টা এটা হলো ডিফারেন্ট, তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়ে গেছে। ইট উইল বি ডিফারেন্ট ওয়ান। আন্তর্জাতিক ভাবে তার এই টোটাল বিচার প্রক্রিয়াটা হবে। সো আমি যে জিনিসটা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনটা ঐতিহাসিক হবে, এবং এই প্রত্যাবর্তনটা আন্তর্জাতিক খবরে পরিণত হবে। এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক মহলের কনসার্নের ব্যাপার হবে। এই টোটাল বিষয়ের সাথে আন্তর্জাতিক মহল ইনভলভ থাকবে। সরকার এইটাকে মেনে নিতে হবে, সরকার এটাকে গ্রহণ করে নিতে হবে। আমি জানি না নেগোসিয়েশন কতটুকু হবে, নেগোসিয়েশন একটা হবেই, এবং শেখ হাসিনার ওই বক্তব্যের মধ্যে কিন্তু নেগোসিয়েশনের জায়গা আছে। তো নেগোসিয়েশনের সম্ভাবনা এবং ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনের সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করা যায় বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনটা যদি ফলপ্রসূ হয়, বাংলাদেশে একটা সমঝোতার রাজনীতি যদি আনার জন্য একটা ফলপ্রসূ, কারণ সমঝোতা ছাড়া, কোনো একটা সমঝোতা ছাড়া শেখ হাসিনা দেশে যদি আসেন, সেটা একটা মানে রক্তক্ষয় শুধু না, বড় ধরনের বিস্ফোরণের ঘটনা করতে পারে, যেটা ঘটেছিল 2007-08 সালে। আপনার নিশ্চয় মনে আছে, আমার সেই সময় আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি এবং আমি প্রতিষ্ঠানের চিফ হিসাবে ছিলাম, মানে মিডিয়ার। তো সেখানে আমার মনে আছে যে আমি তৎকালীন গোয়েন্দা বিভাগের লোক, না এমন কোনো লোকজন হবে না, কোনো লোককে আশেপাশে যেতে দেওয়া হবে না, কিছু করতে দেওয়া হবে না, কোনো কিছুই করতে দেওয়া হবে না। এবং এভরিবডি ওয়াজ শিওর শেখ হাসিনার জন্য ওখানে 100 লোকও যাবে না, 200 লোকও যাইতে পারবে না। যাবে না মানে কি, যাইতে পারবে না। But what happened, I still remember, এবং আমি এটা প্রেডিক্ট করছিলাম যে এখানে হাজার হাজার লোক আসবে, লাখ লাখ লোক আসতে পারে। তো আমার অফিস থেকে আমি সেদিন নর্মালি হয়তো 2টা টিম পাঠাতাম, সেদিন আমি নর্মালি 5-6টা টিম ওই পুরো এলাকার মধ্যে পাঠিয়েছিলাম, এবং সেদিন লাইভ করতে হয়েছিল। লাখ লাখ লোক জড়ো হয়েছে, কোথেকে আসছে কেউ বলতে পারো না। পরে আমি সেই এই গোয়েন্দা বিভাগের লোকজন এবং আর্মির লোকজনের সাথে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা বললেন কিছুই হবে না, এখন এটা কি হইল? ভাই আমরা কল্পনাই করতে পারিনি এটা। সেই সময় জাস্ট শি টুক এ চ্যালেঞ্জ,
এবং চ্যালেঞ্জ নিয়ে উনি কিন্তু আসছেন, এবং তিনি আবার আরেকটা চ্যালেঞ্জ কিন্তু এই সরকার, এটা তখনটা কিন্তু একটা বলা হচ্ছে মহাপরাক্রমশালী একটা সরকার। এখনকার সরকার কিন্তু সেই মহাপরাক্রমশালী সরকার না, কিন্তু এখনকার সরকারটা হলো একটা ভঙ্গুর সরকার, একটা সমঝোতার সরকার, একটা একপক্ষীয় সরকার, একটা পক্ষ, নেশনের একটা পক্ষ এটার সাথে নাই। পুরো জাতির একটা অংশ এই সরকার বা এই বিরোধী দল, এই সংসদ, এদের কার সাথে নাই। একটা জাতির একটা অংশ কিন্তু পুরোটা আলাদা। আর সে সময় মহাপরাক্রমশালী সেনা সরকার, সেনা সমর্থিত সরকার কিন্তু, এবং সবাইকে তারা মনে করছে যে সবাইকে তারা নিয়ন্ত্রণ করে, সবাইকে এলিমিনেট করবে। সে সময় ভাগাভাগ, এক এক দল এক এক ভাবে বিভক্ত, বিএনপি বিভক্ত, আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা করছে, বিএনপি বিভক্ত হয়ে গেছে, অন্যান্য দলও অস্তিত্বহীন। সেরকম পরিস্থিতিতে কিন্তু শেখ হাসিনা আসার সময় লাখ লাখ লোক কিন্তু হাজির হয়েছিল। আর এখনকার পরিস্থিতি হলো একটা একপক্ষীয় সরকার, আর পুরো জাতির একটা অংশ কিন্তু তার সাথে, এই সরকারের সাথে নাই। যখন এই সরকারের সাথে একটা জাতির অংশ, সেই অংশটা যখন কি বলে ঢাকা শহরে ঢুকবে, তখন কিন্তু একটা ম্যাসিভ আকারে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা যথেষ্ট সুন্দর। সেই জন্যই আমার ধারণা কোনো না কোনো ভাবে হোক সরকারও চাইবে একটা সমঝোতার পথ খোলার জন্য, আমার ধারণা। আর ওই মৃত্যুদণ্ডের কারণ এবং শেখ হাসিনার ব্যক্তিত্ব, পুরনো পরিচয়, সবকিছু মিলে কিন্তু আরেকটা কারণ হলো আন্তর্জাতিক মহল এটার সাথে ইনভলভ হবে। সো আন্তর্জাতিক মহল একটা সমঝোতার, আমরা কিন্তু আশা করতে পারি শেখ হাসিনার এই ঘোষণার পর আশা করতে পারি যে একটা সমঝোতার পথ কিন্তু ওপেন হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এই যথেষ্ট সম্ভাবনাকে আমরা আশার আলো হিসাবে দেখতে পারি। আমাদের পাশে একটা পথ রক্তক্ষয়, আরেকটা পথ হলো সমঝোতা। এখন সরকারের উপর নির্ভর করবে আন্তর্জাতিক মহলের ভূমিকাটাকে তারা কিভাবে নেবে, বা শেখ হাসিনার এই প্রস্তাবটা বা এই ঘোষণাটাকে, আমি তো মনে করি এই ঘোষণাটা একটা প্রস্তাব যে আমার সাথে আসো, আমার সাথে কথা বলি, আমার সমঝোতার পথ তো আছে। তিনিও প্রস্তাব দিয়েছেন, আন্তর্জাতিক মহল এই প্রস্তাবটা লুফে নেবে, এবং শেখ হাসিনার যে সিচুয়েশনটা মৃত্যুদণ্ডের কারণে, এটার কারণে তাদের ইনভলভমেন্ট হবে। প্লাস তারাও কিন্তু একটা সমঝোতা চাইবে, কারণ তারাও কিন্তু শেখ হাসিনার কোনো না কোনো ভাবে কিন্তু শেখ হাসিনার উৎখাতের বা শেখ হাসিনাকে হটানোর যে পক্ষে কোনো না কোনো ভাবে কোনো পক্ষ কিন্তু এটাতে সমর্থন দিয়েছে। কোনো পক্ষ কিন্তু তার বিচারের পক্ষে, যেমন ধরেন আমি সরাসরি তার ইউরোপিয়ান ইউনিয়ন তার বিচারের বিরোধী না, জাতিসংঘ তার বিচারের বিরোধী না, অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বিচারের বিরোধী না, কেউই বিচারের বিরোধী না, কিন্তু তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, প্লাস কোন রকম ক্যামেরা ট্রায়ালের বিরুদ্ধে, প্লাস কি বলে তার বিচার প্রক্রিয়াটা অ্যাবস্টেন্সিয়া, মানে অনুপস্থিত বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে তারা। তারপর হলো তার নিরাপত্তার ব্যাপারে তাদের কনসার্ন। সো দেয়ার ইজ সামথিং, আমরা হয়তো সামনে একটু আশার আলো অবশ্যই দেখতে পাই যে হ্যাঁ, যদি শুভবুদ্ধির উদয় হয় এবং সরকার নিজেকে মনে করে যে হ্যাঁ আমাদের দেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া দরকার, সেক্ষেত্রে সরকারের এখন স্টেপ নেওয়ার সময় আসছে। আন্তর্জাতিক মহল তাকে চাপ দেওয়ার আগে কিন্তু সে স্টেপ নিতে পারে, সেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে, তারাই কিন্তু শেখ হাসিনাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে, তারাই কিন্তু বলতে পারে যে হ্যাঁ ওকে এই ট্রায়ালটা ওপেন হবে, তারাই বলতে পারে, এবং আগের ট্রায়াল বাতিল করতে পারে, এই আদালতই বাতিল করে দিতে পারে। ওকে, দ্যাটস সাম ফ্লজ। সো আমরা আবার, আমার ধারণা সমঝোতার একটা পথ কিন্তু ওপেন হয়েছে। দ্যাট ইজ হোয়াট উই পিপল ওয়ান্ট, দ্যাট ইজ হোয়াট দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস। সরকারের সুবুদ্ধির উদয় হোক, আমাদের সকলের সুবুদ্ধির উদয় হোক, এবং শেখ হাসিনার এই ঘোষণাকে পজিটিভ হিসাবে নিয়ে এইটা যেন ইউজড হয়। কারণ আমি এগুলো উঠিয়ে ধরলাম এই জন্য যে শুভবুদ্ধির উদয় হোক, এই প্রেশার কিন্তু আসছে, আমি নিশ্চিত হয়ে আপনার বলতে পারি, কারণ এটাই হলো নিয়তি, এটাই হলো মানে নিয়তি না, এটাই হলো এই সাধারণ কি বলা হয়, সাধারণভাবে এই জিনিসটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেগুলো আমি বলেছি। সবাইকে অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধৈর্য ধরে
এই কথাগুলি শোনার জন্য। আর আমি আজকে ইচ্ছা করলে আপনাদেরকে অনেক রেফারেন্স ইউজ করতে পারতাম, দেখাতে পারতাম। প্রথম দিকে আমার একটা সিদ্ধান্ত ছিল যে আমি জাতিসংঘের সবগুলো রেফারেন্স দেখাবো, সিদ্ধান্ত ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সকল রেফারেন্স গুলো দেখাবো। আমার সিদ্ধান্ত, আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে গুয়েতেরাস আজকের দিনে কি কি বলেছে সেটা আমি বলবো, আজকের দিনে ফলগার টুর কি কি বলেছে মৃত্যুদণ্ড নিয়ে, এইগুলো আমি বলবো। পরে ভাবলাম যে না, এগুলো একটা তাত্ত্বিক বিষয় যা আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে, যে কারণে আমি ওই পার্টটুকু অফ করে আমি এই বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই ইয়েগুলো তুলে ধরলাম, অ্যানালাইসিসটা তুলে ধরলাম। তবে ওই রেফারেন্স গুলো দিলে এটা একটা তাত্ত্বিক আলোচনা হতে পারতো, এটা হয়তো ক্লাসের মতো হয়ে যেত। আমি সেটাতে চাই নাই। জানি না ভবিষ্যতে আপনাদের সাজেশন অনুযায়ী যদি আপনারা মনে করেন যে না, ওই রেফারেন্স সবকিছু দিয়ে আলোচনা করার জন্য, আমি সেটাও করতে পারবো। তবে আপনাদের পরামর্শ উপর নির্ভর করবে। চলেন দেখি আপনারা আজকে কে কি মুডে আছেন, সেটা আপনাদের মুড কেমন আছে সেটা একটু দেখি। আপনার কে কি বলেছেন সেটা দিয়ে। এমডি সেলিম বলেছেন, আলহামদুলিল্লাহ ব্রাদার, ডিয়ার লিডার, দ্য হোল বাংলাদেশ ইজ ওয়েটিং, উই উইল লিভ ইন পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যাগেইন। আপনার আশাবাদ, আমি মনে করি যে আপনার আশা ইয়ে হবে। হ্যাঁ, বাংলায় আলহামদুলিল্লাহ ভাই, প্রিয় নেত্রীর অপেক্ষায় সারা বাংলাদেশ, আবার আমরা সুখে শান্তিতে থাকবো। রুবেল রানাডু বা রুবেল রানা ঢাকা ইউনিভার্সিটি, এরকম হতে পারে। ভাই সবসময় সময় নিয়ে শুনি, থ্যাংক ইউ। আমি জাস্ট ভালোবাসার জন্য, আপনি থ্যাংক ইউ ভাই, ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। ওকে, শামিমুল ইসলাম, থ্যাংক ইউ শামিম। রঞ্জিত শর্মা, অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি একজন ভক্ত। থ্যাংক ইউ ভাই, ভক্ত হওয়ার জন্য। বিষ্ণু রয়, থ্যাংক ইউ সো মাচ। বিষ্ণু রয়, আপনি কি জানেন পাকিস্তান ভারত ভাঙতে গিয়ে আজাদ কাশ্মীর ভেঙে যাইতেছে? আজাদ কাশ্মীরের গেঞ্জাম হচ্ছে, এটুকু জানি, নিশ্চয়ই জানি। সেনিন জিয়াউদ্দিন, ভাই আই গেলুবেট, থ্যাংক ইউ ভাই, আপনি আমার জন্য অপেক্ষা করেন, থ্যাংক ইউ সো মাচ। খায়রুল ইসলাম, শেখ হাসিনার জন্য কোটি কোটি মানুষ প্রস্তুত। বিষ্ণু রয়, জামাত শিবির, বিষ্ণু রয়, বাংলাদেশকে গাঁজা করার জন্য তৈরি হচ্ছে জামাত শিবির। তারপরে অপরাধী নন তাই সাহস দেখাচ্ছেন না, শেখ হাসিনার কথা উনি বলছেন। শামীম ইসলাম, তারপরে হলো সৈকত খান বলছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে সরকার, মিডিয়া, সাংবাদিকের ঘুম হারাম হয়ে গেছে। আচ্ছা, শামীম ইসলাম আবারও বলছেন। এসকে ইমদাদুল হোসেন, সালাম দিয়েছেন আপনাকে, ওয়ালাইকুম আসসালাম। সকল মানবাধিকার ইয়ারা জড়িত শব্দগুলো এরকম ব্যবহার করেন না, শাইমুল ইসলাম। তারপরে মারিয়া ওবায়েদ, 800 জনের হিসাবটাও কি ঠিক? কোনো তদন্ত তো হয় নাই। ইউ আর রাইট, এটাও তদন্ত হওয়া উচিত। শ্যামলী ঘোষ, আমি চিন্তিত নেত্রীর নিরাপত্তা নিয়ে। আপনার নেত্রীর নিরাপত্তা নিয়ে আপনি চিন্তিত, অবশ্যই তার সকল সমর্থক, ভক্ত সবাই মিলে এবং সারা বিশ্ব কিন্তু চিন্তিত হচ্ছে অলরেডি। বিনয় ব্লগ বিডি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারপরে সাদেম গনি, যে জাতিসংঘ আমেরিকার কিরণক প্রভু যেভাবে আদেশ করেছিল সেভাবেই তারা মুভ করেছে। ওকে, কামরুল হাসান, এই দেশের মানুষের কাছে জাতিসংঘের কোনো গ্রহণযোগ্যতা নাই। ওকে, গ্রহণযোগ্যতা নাই, আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল আব্দুল আলেম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দাল্লা এগ্রো, আচ্ছা ধল্লা এগ্রো হবে জায়গার নাম বোধহয়। আপনাদের নেত্রীকে সৌদি আরব প্রবাসী ভালোবাসে, আওয়ামী লীগ প্রবাসীরা মামলা চালানোর জন্য আমরা ইনশাল্লাহ দেব, নেত্রীর অ্যাকাউন্টে যাবে ইনশাল্লাহ। মানে নেত্রীকে টাকা পয়সা দেন, আপনার নেত্রীকে আপনি টাকা দিবেন, অবশ্যই সেটা আপনার ভালোবাসার ব্যাপার। ওকে, উজ্জ্বল আব্দুল আলম শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ। সৈয়দ মোহাম্মদ মুর্শেদ, আপনার বিশ্লেষণ ধরে সাহস যোগায়, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার প্রশংসা করলে ওই ইয়েটা পড়তে মানে বিব্রত হয়ে এই জন্য পুরোটা পড়লাম না। তবে শেষটুকু আমরা আশাবাদী হই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কখন আসবে, বাংলাদেশে কোটি কোটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে। এমডি এইচ জয় বাংলা, ওকে। শামসুল ইসলাম মজার পর তারা কিন্তু বলছে না বিচার যে হয়েছে, আচ্ছা ঠিক আছে।
আসমা রহমান, আপনার কথা শুনে মনে তীব্র আশা দেয়, কিন্তু মনে 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 প্রচন্ড ভয় কাজ করছে। দয়া করি আপনাদের সব কথা ভালো ফুটবে। ওকে, থ্যাংক ইউ। আশা করাই সব। শ্যামলী ঘোষ, যা জানি আমাদের বঙ্গকন্যা সাহসী, কিন্তু অশিক্ষিত জঙ্গিদের বিশ্বাস নাই। ওকে, কাদের, জাজবি কাদের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওকে, তারপরে শামসুল ইসলাম আর দল চাপ নেওয়ার কথা বলছেন। শামসুল ইসলাম, চাপ নেওয়া, দূরে থাকা, বেঁচে থাকবে। ওকে, এইরকম ভাষা না ব্যবহার করে সুন্দর ভাষা ব্যবহার করেন শামসুল ইসলাম প্লিজ। প্রফেশনাল রায় আর মকারি নিয়ে কুতুবরা কিছু বলছে না কেন ভাই? আচ্ছা, ওকে। তাহেরা ইসলাম, বেস্ট কালেকশন। শেখ হাসিনা পলাইছে বলে যারা এতদিন গালাগালি হতো তারা কিন্তু এখন চুপ। দুলামিয়া, কাঙ্গার কোর্টের মামলার রায় গুলো কিভাবে দেখছেন? ওকে, আমি তো আশা করি আমার ব্যাখ্যা আপনি শুনছেন। তাহের ইসলাম, বিশ্বের যে কোনো দেশে বড় বড় সম্মেলন মতো হাসিনা কে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে। ওকে, চেতনা বলেছেন যে আজকে, আচ্ছা ঠিক আছে, কমেন্ট করা খুবই মুশকিল, বুদ্ধিমানের কাজ হবে না। ওকে, ভূমিপুত্র বাঙালি, সুন্দর নাম তো আপনার, ভূমিপুত্র বাঙালি। আচ্ছা, আপনি বাঙালি। ওকে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ইফাত আলম, ধন্যবাদ আপনাকে, উত্তরোত্তর সফলতা কামনা করেন। থ্যাংক ইউ আমার সফলতা কামনা করার জন্য। গোলাম রব্বানি, জয় বাংলা। মারিয়া ওবায়দ, অবশ্যই চাই, রেফারেন্স দিয়ে বলবেন, তবে তাতে আপনি হয়তো ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু শুনতে আগ্রহী। আচ্ছা ঠিক আছে, আমি ক্লান্ত হই না, আমি তো আরো হয়তো 10 মিনিট 15 মিনিট কথা বলতে হইতো, এখন হয়তো সেটা বলতে হলো না। বিষ্ণু রয়, আবু সাইদের বাবা তো বলেছে তার মাথায় আঘাত করা, তাহলে কে মারলো তাকে? ওকে, শেখ মঞ্জু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওকে, সালমা রফিক, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন। ওকে, নবীন, আমি মনে করি শেখ হাসিনা জেলে থাকলে নিরাপদে থাকবেন, বাইরে থাকলে তার জীবন নিরাপদে থাকবে না। ওকে, রঞ্জিত কুমার বিশ্বাস, জয় গুরু। আর মারিয়া ওবায়দ, যেভাবে প্রতিদিন আওয়ামী লীগের ছেলেদের মারছে, শেখ হাসিনার সাথে সরকার আসলে আলোচনায় গেলে কি বিষয়টা উঠতে পারে? আলোচনার তো সব বিষয় উঠবে ভাই। হাইড আউট, অ্যাপ্রিসিয়েট ইউর এফার্ট। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ